আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তো সবাই পরীক্ষা দিতে পারবে, তাই না? কারণ আগে তো ডি ইউনিট ছিল, এখন তো আর ডি ইউনিট নাই। সো আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যারা সায়েন্সের, যারা কমার্সের, তারাও নাকি বি ইউনিটে পরীক্ষা দিবে। এতে কি আমার সিট দখল করে নিবে? আমাদের যে প্রায় 1800টা সিট আছে সেখানে কি তাদেরকে ভাগ দেওয়া হবে? ও না না, মহসিন ভাই বলছিল একটা ভিডিওতে, তিনি বলেছিলেন যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য আলাদা, কমার্সের স্টুডেন্টদের জন্য আলাদা, কিন্তু পরীক্ষার স্ট্রাকচার তো সেম হবে, তাই না? আচ্ছা যাই হোক, এইসব চিন্তা করে কি আমার লাভ আছে? আমি তো এটা জানি যে বি ইউনিট মানে কি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। এখন কথা হচ্ছে এখানে চান্স পাওয়ার জন্য দুইটা প্যাটার্নই পাস করতে হয়, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউ তো মোটামুটি ভালোই করব মনে হয়, আর রিটেনটা কি করব? রিটেন তো 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে বাংলা 20, আবার ইংলিশে 20, গত বছর যা বুঝলাম। এখন কথা হচ্ছে বাংলা তো মোটামুটি পাস করতে পারবো, ইংলিশটা কিভাবে পাস করব এই 20 মার্ক? আচ্ছা তাহলে কি করা যায়? আচ্ছা একটু দেখি তো মহসিন ভাইয়ের চ্যানেলে কিছু বলা আছে কিনা। এই প্রত্যাশা নিয়ে তোমরা অনেকেই আজকের ভিডিওতে চলে এসেছো। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করে দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের লিখিত প্রস্তুতিটা কিভাবে নিতে হয়। 2019-20 সেশন থেকে শুরু হয়েছিল রিটেন পরীক্ষা। এই 3 সেশনের প্রশ্নের আলোকে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লিখিত প্রস্তুতি নিচ্ছ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য, তারা এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইনশাল্লাহ আজকে তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবে যে তোমরা লিখিত প্রস্তুতি কিভাবে নিলে তোমরা সবচেয়ে ভালো করতে পারবে ইংরেজিতে। সো আজকে আমি ইংলিশের টোটাল A to Z দেখাবো এবং কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়, কোন জায়গাটা তুমি ভালোভাবে প্রস্তুতি নিলে তুমি অনেক ভালো মার্ক পাবে, সেই জায়গাটা খেয়াল করাবো। প্রথমে আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে জেনারেল ইংলিশ, সেটাতে এত বছর ধরে 20 মার্কের ছিল, এখনও পর্যন্ত আছে, যেহেতু এখনও সার্কুলার হয়নি। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই 20 মার্কে আসলে কি কি তোমাদের প্রস্তুতি নিতে হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা খসড়া সিলেবাস দিয়েছে, সেখানে কম্প্রিহেনশন, শর্ট প্যারাগ্রাফ, এক্সপ্লেনেশন, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জিং, তারপর হচ্ছে ট্রান্সলেশন, পাংচুয়েশন, গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ, এরপর হচ্ছে সেন্টেন্স মেকিং অ্যান্ড চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে বলা আছে। এখন কথা হচ্ছে আরেকটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। সো এই যে টপিকগুলো আছে, আদৌ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্নে এগুলা থেকে প্রশ্ন করা হয়েছিল? তোমাদের মাথায় কিন্তু প্রশ্নই আসতে পারে, আদৌ কি কোনো প্যারাগ্রাফ এসেছে, আদৌ কি কোনো এক্সপ্লেনেশন এসেছে, আদৌ কি কোনো ট্রান্সলেশন এসেছে? এরকম তোমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমার আজকের ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখবা, আমার বিশ্বাস রিটেনে তোমরা একটা ভালো গাইডলাইন পেয়ে যাবা, এবং এই গাইডলাইন অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করো, আমার বিশ্বাস তোমরা সবাই ভালো করবে। একটু খেয়াল করে দেখো, শর্ট প্যারাগ্রাফ যে টপিকটা আছে, এই টপিকটা তোমরা একটু খেয়াল করবে। শর্ট প্যারাগ্রাফে হচ্ছে টোটাল 10 মার্কস। বিলিভ ইট অর নট, এখানে 10 মার্কস হচ্ছে শর্ট প্যারাগ্রাফে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন হচ্ছে বি ইউনিটে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। যেহেতু তোমরা জানো সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট সবাই এখন কোথায় পরীক্ষা দিবে? বি ইউনিটের পরীক্ষা দিবে, ডি ইউনিটটা নাই। এই জন্য আমি তোমাদেরকে ডি ইউনিটের প্রশ্নটা একটু নিয়ে আসছি এখানে। দেখো ডি ইউনিট এগুলো হচ্ছে কি ডি ইউনিটের প্রশ্ন। এই 3টা হচ্ছে ডি ইউনিটের প্রশ্ন, আর এই 3টা হচ্ছে বি ইউনিটের প্রশ্ন। তো এই গত 3টি বছরে যে প্যারাগ্রাফগুলো এসেছে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। এরপরে দেখো রাইট এ প্যারাগ্রাফ ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড-19 আউটব্রেক বাই রিকলিং দ্য রিলেভেন্ট ইউনিট ফ্রম ইউর টেক্সট বুক। এরপর দেখো রাইট এ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং দ্য সিগনিফিকেন্স অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ 1971। আচ্ছা, বি ইউনিটে যেই প্যারাগ্রাফগুলো এসেছিল তোমরা একটু খেয়াল করে দেখবে, এগুলা প্রায় টেক্সট বুক কেন্দ্রিক এসেছে।
এখানে কনসেপচুয়াল এবং ক্রিয়েটিভ ওয়েতে যারা ভালো লিখতে পারে তারা মার্ক বেশি পাবে। এই জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের প্রস্তুতি নিতে হবে কিভাবে। আমি আবার বলছি, যারা মানবিক বা বি ইউনিটে পরীক্ষা দিবা, যেহেতু ডি ইউনিট নাই, সবাই বি ইউনিটে পরীক্ষা দিবে। বি ইউনিটে পরীক্ষা দিতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্যারাগ্রাফগুলো কিভাবে আসে একটু ধারণা নিতে হবে। দেখো 3টা প্রশ্নের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2টা প্রশ্নই বা 2টা প্যারাগ্রাফই এসেছে টেক্সট বই রিলেটেড। এখানে বলেছে রিকলিং দ্য রিলেভেন্ট ইউনিট ফ্রম এ টেক্সট বুক। আবার পরেরটা দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস 7 মাস স্পিচ। দেখো তোমরা যারা ইন্টারমিডিয়েট শেষ করেছ, তোমাদের ইএফটি ইংলিশ ফর টুডে যে বইটা আছে, ওই বইটার প্রথম ইউনিটেই কিন্তু আমাদের আনফরগেটেবল হিস্টোরি, তার মানে হচ্ছে 7ই মার্চের ভাষণটা আছে এবং সেখান থেকে এই প্যারাগ্রাফ করা হয়েছে 19-20 সেশনে। এবার আসো ডি ইউনিটে কী ধরনের প্যারাগ্রাফ এসেছিল। রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপেকটেশন ফ্রম এ ইউনিভার্সিটি ইন 10 সেন্টেন্সেস। এখন একটু তোমরা খেয়াল করো, এখানে ইউর এক্সপেকটেশন ফ্রম ইউনিভার্সিটি, তোমরা কি জীবনও এটা পড়ে গিয়েছো? এই প্যারাগ্রাফটা পড়ো নাই। এখানে টোটালি ডিপেন্ড করে ফ্রি হ্যান্ড রাইটিং, বানিয়ে বানিয়ে লেখা, ক্রিয়েটিভ ওয়েতে লেখা। যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো তারাই কিন্তু ভালো মার্কস পাবে, আর যারা ভালো না তারা কিন্তু ভালো পাবে না। সো প্লিজ সবাই যারা প্রস্তুতি নিচ্ছ, সবাইয়ের ক্ষেত্রেই বলছি, যারা হচ্ছে প্যারাগ্রাফ কমন পেতে চাও, কমনের আশা বাদ দিয়ে দিবা। তুমি যেটা করবা, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়াও, তাহলে হচ্ছে প্যারাগ্রাফ যেখান থেকে আসুক, যেভাবে আসুক, তুমি লিখতে পারবা। এরপর দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য পলিটিক্যাল লিডারশিপ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন 10 সেন্টেন্সেস। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তোমরা, এখানে পলিটিক্যাল লিডারশিপ অফ ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা যদি একটু রিয়েলাইজ করো, এটাও কিন্তু তোমরা কেউ পড়ে যাবা না। স্বাভাবিকভাবে আমরা এটি স্টল পড়েছি, আর্লি রাইজিং পড়েছি, তাই না? এরকম অনেক কিছু আমরা পড়েছি, বাট এই ধরনের ক্রিয়েটিভ কোনো প্যারাগ্রাফ আমরা পড়ি নাই। এটা টোটাল ডিপেন্ড করে কিসের উপরে? ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে। অ্যান্ড দেন রাইট এ প্যারাগ্রাফ অন ফ্রেন্ডশিপ। আচ্ছা, বন্ধুত্ব নিয়ে লিখতে বলেছে। সো এটাও আমাদের কি বানিয়ে বানিয়ে লিখতে হয়, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করে। সো তোমরা যারা শর্ট প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফের প্রস্তুতি নিবা, এইখানে কিন্তু 10 মার্কস। বি ইউনিটে 10 মার্কই নির্ভর করে কিসের উপরে? প্যারাগ্রাফের উপরে। সো তোমরা যদি বি ইউনিটের প্রস্তুতি নিতে চাও, অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক ভালো করতে হবে। বানিয়ে বানিয়ে লেখার যেই দক্ষতা, এই দক্ষতা যাদের ভালো তারা এই জায়গায় 10-এ 10ও পেতে পারে, 10-এ 8ও পেতে পারে, 10-এ 9ও পেতে পারে। সো তোমরা যারা একটু ভালো করে লিখতে পারো, তোমাদের জন্য তো সেফ জোন আছেই। আর যারা লিখতে পারো না, প্লিজ সবাই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়াও। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যদি তুমি ভালো না করো, তুমি কিন্তু ভাই ভালো করতে পারবা না। মেইন কথা হচ্ছে এটা। এরপরে আসো, আমি তোমাদেরকে দেখাবো পরবর্তী যে সেগমেন্টটা, সেটা হচ্ছে এইখানে তোমরা দেখবা এক্সপ্লেনেশন। তোমাদের যে সিলেবাসটা আমি দেখালাম সেখানে এক্সপ্লেনেশন ছিল। এখন তোমার কথা হচ্ছে, ভাইয়া এক্সপ্লেনেশন তো দেখাইলেন, কিন্তু সেখান থেকে কি কোনো প্রশ্ন এসেছিল? আসো আমরা একটু দেখি। Read the following poem and explain why you are agree or disagree with the idea expressed in the text. এই পোয়েমটা পড়তে বললো এবং সেটা এক্সপ্লেন করতে বললো, 5 সেন্টেন্সেস ম্যাক্সিমাম। সো এই যে এক্সপ্লেনেশনটা আছে, হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। এখানে কিন্তু আমরা এই পোয়েমটা পড়ে আসছি। আমাদের যে টেক্সট বুক ছিল সেখানে আমরা দেখেছি 2টা কবিতা আছে, একটা হচ্ছে ল্যাংস্টন হিউজের আর একটা হচ্ছে ডিএস লরেন্সের। সো এটা যদি তোমরা পড়ে থাকো, সেখানে এটাকে ব্যাখ্যা করতে বলেছে তোমার মতো করে, একবার নিজের আইডিয়াতে, এবং সেখানে তুমি অ্যাগ্রি করছো না ডিসএগ্রি করছো, যে আসলে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, স্বপ্ন মরে গেলে একটা ডানা ভাঙ্গা পাখির মতো হয়ে যায়, এরকম জিনিসগুলো কিন্তু তুমি আসলে এগ্রি করো কিনা সেটা জানতে চেয়েছে। সো এই এক্সপ্লেনেশন থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, মানে তোমাদের সিনিয়র যারা, ইমিডিয়েট যারা ছিল, এরা কিন্তু এইটার প্রস্তুতি নিয়েছিল। এরপরে দেখো মেকিং সেন্টেন্স মেকিং, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো, 2বার আসছে। একটা 2019-20 সেশনে আসছে, আরেকবার আসছে 2021-22। তার মানে হচ্ছে 2টা সেশনে এসেছে সেন্টেন্স মেকিং থেকে। এখানে 5টা ওয়ার্ড দেওয়া থাকে, সেটা দিয়ে তুমি হচ্ছে একবার অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স তুমি কি করবা? মেক করবা। সো এখানে দেখো আইসোলেশন, মার্ভেল, ভ্যানিটি, এলিমিনেট, এগুলো দেওয়া আছে। আবার এখানে 2019-20 সেশনে এসেছিল। আচ্ছা, এটা আমার 19-20 হবে, আই এম সরি ফর দ্যাট। এখানে তোমরা 19-20 লিখে রাখতে পারো বা মাথায় রাখতে পারো, এটা হচ্ছে 19-20 এসেছিল। সেটা হচ্ছে হেরিটেজ, এম্পাওয়ারমেন্ট, হসপিটালিটি, ফ্যাসিনেশন, ইন্টিগ্রেট। আচ্ছা, সো এই সেন্টেন্স মেকিং কিন্তু 2বার চলে আসছিল। 3বার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, 3বার মধ্যে 2বার সেন্টেন্স মেকিং আসছে। আর প্রতিবার কি আসছে?
প্রতিবার কিন্তু শর্ট প্যারাগ্রাফ আসছে। সো তোমাদের প্রস্তুতিটা ওইভাবেই নিতে হবে যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই, তার মানে আমার সেন্টেন্স মেকিংয়ে ভালো করতে হবে, আমার এক্সপ্লেনেশনে ভালো করতে হবে, আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হবে, তাহলেই আমি শর্ট প্যারাগ্রাফে ভালো করতে পারবো, তাই না? এরপরে দেখবা পরবর্তী যেই আমাদের প্যাটার্নটা রয়েছে সেটা একটু খেয়াল করো, গ্যাপ ফিলিং উইথ অর উইদাউট ক্লুজ। আচ্ছা, সো 2 বছর ধরে এটা এসেছে। প্রথম বছর 2019-20 সেশনে এসেছিল, পরের বার আসছে 2020-21-এ। দেখো এই যে ফিল ইন দ্য গ্যাপস এসেছে, এটা উইথ ক্লু হতে পারে, উইদাউট ক্লু হতে পারে, যদিও দুইবারই এসেছে উইথ ক্লু দিয়ে। সো এটা তোমরা কিভাবে পড়বে, যেমন 19-20 সেশনে যেটা এসেছিল সেটা তোমাদের মেইন বই মানে ইংলিশ ফর টুডে যে বইটা আছে ওই বইটা থেকে হুবহু তুলে দেওয়া হয়েছিল। আর 20-21-এর বিষয়টাও তোমরা যারা পড়েছ, এডুকেশন নিয়ে তোমরা ফিল ইন দ্য গ্যাপ পড়েছ, সেখানে কিন্তু তোমরা পাবে। সো আমি তোমাদেরকে বলবো যে ফিল ইন দ্য গ্যাপ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, তোমরা তোমাদের মেইন বইটা পড়ো, মেইন বইটা ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু ভালো করতে পারবে। এখন কথা হচ্ছে মেইন বইটা কি আসলে একটু ভালো করে পড়ার জন্য কোনো সহায়ক বই আছে কিনা তোমরা অনেকেই জানতে চাও। EFT বেসিক হ্যাক্স, তোমরা দেখবে একটা বই আছে লাল কালারের, বেসিক হ্যাক্স। ওই বইটাতে ভেঙে ভেঙে কীভাবে আসতে পারে, রিটেন কীভাবে আসতে পারে, MCQ কীভাবে আসতে পারে, এগুলো সব কিছু দেওয়া আছে। তোমরা চাইলে এটা কালেক্ট করে নিতে পারো। তোমরা যে কোনো লাইব্রেরিতে বা যে কোনো অনলাইন শপে যদি তোমরা খোঁজ নাও, রকমারিতে খোঁজ নিলেও পাবা EFT বেসিক হ্যাক্স, ওইটা থেকে তোমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। এরপরে দেখো পরবর্তীতে খেয়াল করি কমপ্লিটিং স্টোরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2020-21 সেশনে কমপ্লিটিং স্টোরি এসেছিল, মানে হচ্ছে একটা স্টোরি প্রথম কিছু অংশ দেওয়া ছিল, বাকি যে অংশটুকু দেওয়া নাই তোমার নিজের মতো করে সেটা তুমি লিখে দিয়ে আসবে। এখন কথা হচ্ছে ভাই এটা কি আমাদের কমন যে স্টোরিগুলো আছে সেগুলোর মতো, না আলাদা কোনো ক্রিয়েটিভ স্টোরি? আচ্ছা, এটা 2 ধরনের হতে পারে, তবে এটা মাথায় রাখবে ওই যে হচ্ছে একজন কৃষকের 3টা বাচ্চা ছিল, খালি মারামারি করতো, এরপর তাদেরকে বলে এই লাঠি আনো, লাঠি আনে এটা বাঁধো, বাঁধার পর ভাঙো, এরকম জিনিসগুলো কিন্তু আসার সম্ভাবনা কম। মানে যেগুলো আমাদের ট্রেডিশনাল স্টোরি সেগুলো আসার সম্ভাবনা একবারই কম। বাট কোনগুলো আসার সম্ভাবনা আছে? ক্রিয়েটিভ। যেমন এখানে দেখো, আই এম শুভ, আই এম 18 years old, আই এম প্যাশনেট লাভার অফ ফোক মিউজিক। আচ্ছা, তোমরা এই জায়গাটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে ফোক মিউজিক বা ফোক সং নিয়ে তোমাদের কিন্তু কী ছিল, কম্প্রিহেনশন বা হচ্ছে প্যাসেজ ছিল। সো সেই অনুযায়ী তোমরা এটা মাথায় রাখতে পারো যে এইটা টেক্সট বুক রিলেটেড বলা যায়। সো এই ক্ষেত্রে তোমরা কীভাবে প্রিপারেশান নিবা? আমি বলবো এখানে প্রিপারেশনের কোনো দরকার নাই, তোমরা জাস্ট যেটা করবা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো করো। যারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো করবে তারাই আলটিমেটলি কী করতে পারবে, তারাই আলটিমেটলি বেশি নাম্বার পাবে। সো এটা একটু মাথায় রাখবে সবাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ডি ইউনিটে, এটা যদিও আমি বি ইউনিটের জন্য বলবো না, বাট ডি ইউনিটে ট্রান্সলেশন, ডি ইউনিট থেকে কিন্তু ট্রান্সলেশন আসে। ডি ইউনিটে 3টা বার পরীক্ষা হয়েছে, মানে 2019-20-এ পরীক্ষা হয়েছে, 2020-21-এ পরীক্ষা হয়েছে, 2021-22-এ পরীক্ষা হয়েছে। সবগুলোতে দেখো ট্রান্সলেশন আসছে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যারাগ্রাফ ইন্টু ইংলিশ। তার মানে হচ্ছে 19-20 সেশন বলো, 20-21 সেশন বলো, 21-22 সেশন বলো, সবগুলা পরীক্ষাতে আমাদের কি আসছে, ট্রান্সলেশন আসছে। অবশ্যই মাথায় রাখতে হবে এই ট্রান্সলেশনটা পারার জন্য তোমাকে ট্রান্সলেশনের বেসিক থেকে অল্প অল্প করে শিখতে হবে। তোমরা অনেকেই হয়তো ট্রান্সলেশন করতে ইউজ টু না, মানে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, সেই স্কুল লাইফে হয়তো পড়তে পারো, বাট কলেজে অনেকেই পড়ো নাই। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে প্রস্তুতিটা একটু ভালো করে নিতে হবে। রিটেনের ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন এই দুইটাতে যারা ভালো করবে আলটিমেটলি তারাই ভালো রেজাল্ট করতে পারবে। কারণ কি, একটু দেখো, মিলিয়ে দেখো, তোমার মনের ভেতরে ধরো অনেক কথা আছে, আমাদের মনের ভিতরে বাংলা কথা অনেক আছে, ঠিক আছে, কিন্তু এই বাংলা কথাটাকে আমি লিখতে গেলে, এই বাংলা কথাটাকে আমি যদি লিখতে যাই, লিখতে গেলে কিন্তু আমি প্রপারলি লিখতে পারি না। এর কারণ কি জানো? আমি মনের ভেতর থেকে ট্রান্সলেট করতে পারি না। আমি ট্রান্সলেট করতে পারলেও সুন্দরভাবে একটা সেন্টেন্স মেক করা, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল যেটাকে বলে, সেটা আমি করতে পারি না। সো এই কারণে অনেক স্টুডেন্ট পিছিয়ে যায়। তা আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা হচ্ছে বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছ, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে 20 মার্ক কিন্তু। আর যারা এই দুইটা টপিকে ভালো থাকবা বি ইউনিটে, একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এই দুইটা জায়গায় যারা ভালো থাকবে তারা 12, 13, 14, 15 এমনি পাবে, একবার আমি লিখিত দিতে পারি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবে, এটা কনফার্ম করবে, মহসিন ভাইয়ের কোর্স করো বা যে কোনো টিচারের কোর্স করো, রিটেনটা উনি ভালোভাবে পড়ায় কিনা, উনি এক্সপিরিয়েন্সড কিনা, ওটা দেখে তারপরে তোমরা কোনো না কোনো কোর্সে ভর্তি হও। এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে, যার কাছেই পড়ো।
সো এই জায়গাটা বললাম, ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে খেয়াল করবে তোমরা কম্প্রিহেনশন থেকে যদিও এখনও কোনো প্রশ্ন আসে নাই, সো কম্প্রিহেনশন থেকে যেভাবে আসতে পারে একটা প্যাসেজ দিয়ে দিবে, ওই প্যাসেজ থেকে ছোট্ট ছোট্ট ধরো ইনফো দিয়ে একটা উত্তর লিখতে চাইবে, মানে তোমাকে একটা প্রশ্ন করা হবে, উত্তর দাও যেটা তুমি প্যাসেজে খুঁজেই পাবা। যেমন আমরা যে কম্প্রিহেনশনগুলো সাধারণত পড়ি, এই কম্প্রিহেনশনগুলোতে 4টা অপশন থাকে, আমরা একটা দাগাই, বাট সেখানে কিন্তু দাগানোর অপশন থাকবে না, এখানে টোটালি অপশন থাকবে না। সো ওইভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপরে খেয়াল করে দেখো রিঅ্যারেঞ্জিং, এটা যদি এখনও পর্যন্ত আসে নাই, তারপর আমরা এইচএসসিতে কিন্তু সবাই রিঅ্যারেঞ্জ পড়ে আসছি। সো রিঅ্যারেঞ্জ যেগুলো আছে এগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো, আর যদি অর্থ জানো তাহলে রিঅ্যারেঞ্জ তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে পাংচুয়েশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। সো পাংচুয়েশনের যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলো কয়েকটা পড়লি এনাফ, এর বাইরে কিছু লাগবে না। অ্যান্ড লাস্ট চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল, এগুলো আমরা জানি যে চেঞ্জিং সেন্টেন্স হিসেবে আছে। আবার অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলোও আসতে পারে, আবার ডিগ্রি আসতে পারে, হ্যাঁ, পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো এই কয়েকটা টপিক এখনও পর্যন্ত আসে নাই, বাট প্রস্তুতি আমাদের নিতে হবে। সো তোমরা যারা A to Z রিটেন প্রস্তুতি নিতে যাচ্ছ, তোমাদেরকে বলবো শুধু ভার্সিটি ইংলিশ রিটেন কোর্স, অন্য কিছু না। এখানে ফ্রি হ্যান্ড রাইটিং, ট্রান্সলেশন, এখানে দেখো ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে 10টা 20টা ক্লাস, পিডিএফ লেকচার শিট, এক্সপ্লেনেশন, সেন্টেন্স মেকিং অ্যান্ড আদার্স যে টপিকগুলো আছে সব কিছু তোমাদেরকে পড়াবো। এখানে হচ্ছে 1900 টাকা কোর্স। এই কোর্স যারা ভালোভাবে করবে রিটেনের 20-এর মধ্যে 18, 19, 20 পাবা ইনশাল্লাহ, যদি তুমি দুইটা স্কিল ভালো করতে পারো, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড রাইটিং। আমি তোমাদের মহসিন ভাই আছি তোমাদের পাশে, যে কোনো সমস্যায় আমার কাছে যে পড়তে হবে বা আমার পেইড কোর্স করতে হবে এরকম বিষয় না। আমি আবার বলছি, আমি হচ্ছে একজন জ্ঞান বিতরণকারী, আমার অল্প ক্ষুদ্র জ্ঞান আছে, এই জ্ঞানটুকু আমি তোমাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তোমরা দেখবে আমার ইউটিউবে অনেক ক্লাস আছে, যেমন ফ্রি হ্যান্ড রাইটিংয়েরই কয়েকটা ক্লাস আমি দিয়ে দিয়েছি, সেখানে তুমি দেখে যদি তুমি উপকার পাও, কিচ্ছু করা লাগবে না, পেইড কোর্সে ভর্তি হওয়া লাগবে না, জাস্ট আমার প্রতি একটু তোমাদের ভালো একটা ধারণা থাকতে হবে, যাতে করে তোমাদের কোনো প্রার্থনায় আমার নামটা চলে আসে, যাতে করে তোমার বাবা মায়ের কাছে আমার নামটা বলতে পারো, তোমাদের বাবা মায়ের প্রার্থনায় আমার নামটা চলে আসে, এটাই চাই। সো তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই, যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবে। আমার যে গ্রুপটা আছে আমি অলরেডি দিয়েছি ওইখানে, তোমরা সেখানে জয়েন করে তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।